Vale, ya va. Vale, ya va. নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন প্রায় 7:30। আজকে স্নান সেরে ঘরে উঠতে একটু দেরি হয়ে গেল। তার কারণ ওই যে সকাল সকাল না একটু কাচাকুচি সেরে নিলাম। বেলার দিকটাতে মিস্ত্রি আসবে এই করে করে মানে কাচাকুচিগুলো আমার কিছুতেই করা হচ্ছিল না। তবে সবগুলো যে আমি কাচতে পেরেছি এমনটাও নয়। চাদর, বালিশের কভার এগুলো সমস্তই সেই খাটের নিচে রাখাই রয়েছে, সেগুলো কাচতে পারিনি। তবে এই কুর্তিগুলো পরা হচ্ছে, যদিও বা খুব একটা বেশি সময়ের জন্য পরি না, 10 থেকে 15 মিনিটের জন্যই পরা হয়। তো ভাবলাম কি কেচেই দিয়ে নিই আজকে, তো দুটোই আজকে কেচে দিয়ে নিলাম। তবে ইচ্ছা আছে জানো তো, আরও 2-3টে নতুন কুর্তি কিনে নেব। যেহেতু এখন তো পরছি, তোমাদের দাদাভাইয়েরও বেশ দেখছি ভালোই লাগছে। তো আমাকে সেও বলছিল যে একঘেয়ে এই দুটো না পরে বরঞ্চ আরও 2-3টে নিয়ে নিও। দুটো দেখে রেখেছি, দেখা যাক, যদি পছন্দ হয় ওই দুটো অর্ডার দিয়ে নেব। এখন দেখি কি শাড়ির থেকে না সত্যিই এসব ড্রেসগুলোতে ভীষণই গরমে অনেক আরামদায়ক। গরমের সময়টাতে এই তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে বাবানকে নিয়ে পড়তে দিতে যাওয়াটা কি যে কষ্ট, সেই কথা ভেবেই হয়তো তোমাদের দাদাভাইও রাজি হয়ে গিয়েছিল। একটা বারের জন্য সে কখনোই বারণ করেনি, বরঞ্চ আরও বলেছিল হ্যাঁ পড়ো, এখন তো দরকার, বেরোতে হবে, একা হাতে সমস্তটা সামলাতে হবে, বাবানকে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে, এখন পড়ো, কোনো সমস্যা নেই, দাও না অর্ডার দিয়ে দাও 2-3টে। তো ভালো লেগেছিল। আর সেই ব্লগটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেও ছিলাম। নতুন কুর্তি কেনার আনন্দ, পরার আনন্দ সত্যিই একটা অন্যরকম ছিল। প্রায় 20-22 বছর বাদে আবার নতুন করে নিজেকে যেন ফিরে পাচ্ছি আস্তে আস্তে। মা একটা কথা সবসময়ই বলতো, সংসার জীবনে না তাড়াহুড়ো করলে কিছুই পাওয়া যায় না। ধৈর্য ধরে সহনশীল হয়ে সংসারটা যদি করা যায়, আখেরে সব কিছু নিজের হাতে ফিরে আসে। তো সত্যিই তাই জানো তো, এখন দেখতে পাচ্ছি, এখন বুঝতে পারছি, ধৈর্য ধরে সব কিছু ছিলাম বলে আজ দেখো মানুষটাও অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তন হয়েছে বলে এমনটা ভেবো না যে অন্যরকম, তেমনটা নয়। আসলে মানুষটা ছোট থেকে যেমনটা দেখেছে তেমনটাই শিখেছে। মাকে তো কোনো দিনও দেখেনি যে এই ধরনের পোশাক পরতে, বা আমাদের বাড়ির পরিবেশটা এতদিন তোমরা যারা আমার ব্লগ দেখো বুঝতে পারো একটু কিন্তু অন্যান্য বাড়ির থেকে আলাদা, একটু পজিটিভ ফ্যামিলি, একটু নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে চলতে হয়। বাড়ির বউদেরও তাই। তো আমার শাশুড়ি মাও কোনো দিনও কিন্তু তার থেকে বেরোয়নি, এবং আমিও এতদিন চেষ্টা করেছি ওনাদের মতন করেই চলার। তো এখন যেহেতু সময়টা অন্যরকম, আমার শাশুড়ি মাকে কোনো দিনও বেরোতে হয়নি আমার মতন করে, কোনো দিনও বেরোতে হয়নি প্রয়োজন, মানে বাইরে তার কোনো কিছুই তাকে করতে হয়নি, শুধুমাত্র বাপের বাড়ি ডাক্তারখানা এইটুকুনি তার যাওয়া ছিল। তো আমার ক্ষেত্রে এখন হয়েছে, যেহেতু সব কিছু করতে হচ্ছে, বেরোতে হচ্ছে, বাইরে তো বেরোতেই হয়। এইসব দেখে কিন্তু তোমাদের দাদাভাইও অনেকটাই নিজের মানসিকতাটা চেঞ্জ করেছে। ও পছন্দ করতো না কোনো দিনই এইসব ধরনের পোশাক, শাড়িটাই পছন্দ করতো, এবং আমাকে সবসময় বলতো যে শাড়ি তোমাকে ভালো লাগে, শাড়ি পরলেই ভালো লাগে। আর আমিও সেই হিসেবেই চলেছি। কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে। বাবা মায়ের জন্য ওদিকে তো মিষ্টি আর আলুর তরকারি দিয়ে এসেছি, আর এদিকে আমাদের দাদাভাইকে দিলাম একটু ডিম ঝুরি, আর তার সাথে অল্প একটু আলু চচ্চড়ি আর মিষ্টি। এক একজনের এক এক রকম খাওয়া দাওয়া।
আর এদিকে বাবান তো রুটি খাবে না, বাবানের জন্য এদিকে জল ঢালা ভাত। কালকে রাত্রেই বলছিল যে মা ভাত যদি থাকে, অনেক দিন জল ঢালা ভাত খাইনি, কালকে একটু রেখো তো। তো ওর জন্য না এক মুঠো ভাত রেখে দিয়েছিলাম। আর এরকম পেঁয়াজি করে দিলে ও যে কি সোনামুখ করে খায় এরকম জল ঢালা ভাত, কি বলবো। তো এদিকে সকালের জলখাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার চলে এসেছি দুপুরের রান্নাবান্না নিয়ে। আর দেখতেই পাচ্ছ আজকে একটা বড় সড়ো কড়াই নামিয়ে নিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের ঘরের কড়াই। আসলে ওই যে মাছের মুড়ো দিয়ে একটু ডাল করব, তো ভাবলাম একেবারেই এই কড়াইটাই বরঞ্চ এঁটো করি। 14টা কড়াই করলে আবার মাজা ঘষারও সমস্যা, আর ওই দিদিকে যদি একটার থেকে বেশি দুটো দিই তখন তারও খারাপ লাগবে, ভালো লাগবে না, তাই বড়টাই নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো ভাজছি, উচ্ছে নামিয়ে নিয়ে এর মধ্যেই মাছের মুড়ো দিয়ে ডালটা করে নেব। ডাল মেপে রেখেছি, আর এদিকে দেখো কতগুলো মুড়ো নিয়ে এসেছে। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। ভাতটা কিন্তু একটা ডেচকিতে করেছি, এটা বাবা এবং মায়ের জন্য, আর হাঁড়িতে করেছি এটা আমাদের জন্য। এই বাঁশকাঠি জালের ভাতটা না বাবা মা খেতে চায় না, ওনাদের নাকি এটা খেলে নাকি পেট ভরে না, কেমন গন্ধ লাগে জানি না, তাই ওনাদের জন্য আলাদা করেই ভাতটা করে নিয়েছি। তো যেহেতু মাছের মুড়ো দিয়ে ডাল করছি, তার সাথে তোমাদের দাদাভাইকে আলুর চিপসও আনতে বলেছি, মানে একেবারে অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া যাকে বলে। তো সেই কারণেই না ভাবলাম কি যে ওই বাঁশকাঠি চালের ভাতটাই আজকে বরঞ্চ করা যাক। তো এই দেখো আমার মাছের মুড়োর ডালটা মোটামুটি অর্ধেক পর্যায়ে এসেছে। ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও খানিকটা সেদ্ধ হবে। আর আমার এই মাছের মুড়ো দিয়ে ডাল রান্না করার রেসিপিটা কিন্তু একটু অন্যরকম। সবাই যেমনটাভাবে করে এমনভাবে কিন্তু আমার এই মাছের মুড়োর ডালের রেসিপিটা নয়, একটু আলাদাভাবে। আর এইটা কিন্তু একেবারেই আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। উনি এই মাছের মুড়োর ডালটা এত অসাধারণ রাঁধতেন যে কি বলবো। আমি সবসময় ভাবতাম যে মায়ের মতন এমনটা কোনোদিনও পারবো কি না। এখনও যে পারি তেমনটা নয়, তবে মায়ের থেকে শিখে অনেকটাই শিখে গিয়েছি। আর এই দেখো এদিকে ডাল নামানো হয়ে গেছে, আর এখানে আলাদা বাটিতে করে রাখাও রয়েছে। এর আগে আমার চ্যানেলে কিন্তু মাছের মুড়োর ডালের রেসিপিটা দেওয়া রয়েছে, তবে নতুন অনেক বন্ধু হয়েছো যারা হয়তো এই রেসিপিটা চাও। তো কেউ যদি আমার এই ডালের রেসিপিটা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু পরের বার যখন এই ডালটা করব পুরো রেসিপিটা দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 4:30। দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আর আজকে জানো তো হয়েছেটা কি, আমাদের বাড়ির পাশে টাইলসের কাজ হচ্ছে, মানে একদম পাশের বাড়িতে। আর সেই টাইলসের আওয়াজ এতটাই হচ্ছে, যার জন্য আজকে আমি কিছুতেই ভয়েস ওভার দিতে পারছি না, ভিডিও এডিটই করতে পারছি না। একদম মানে আমার ঘরের পাশে পেছনে যে রাস্তাটা, ওদের বাড়ির কাজ, মানে টাইলসগুলো কাটছে, গ্রানাইটটা কাটছে একদম আমাদের ঘরের ওই পেছনটাতে রাস্তায়। আর সেই মেশিনের এত আওয়াজ হচ্ছে, যার জন্য কাজটা আজকে করতেই পারছি না। তো একটু শুয়েছিলাম, ভাবলাম বোঁদে যখন রয়েছে তাহলে একটুখানি বরঞ্চ বোঁদে রস দিয়ে রাখি। তো ভালোই লাগে বোঁদে খেতে। আর আমি মাঝে মধ্যেই, তোমরা তো দেখেইছো যে এরকম বোঁদে বাড়িতে বানিয়েই থাকি। আর আমার বাবার না ওই শুকনো বোঁদেটা খেতে বেশ ভালোবাসে, তাই ওর জন্য ওই কাপে একটু শুকনো বোঁদে রেখে দিলাম। আর এই তো এখন চিনি আর জল ভালো করে ফুটিয়ে নিয়ে, আমি এখানে ধরো ওই 2 কাপ মতন জল দিয়েছি, তার সাথে দিয়েছি প্রায় 300 গ্রাম মতন চিনি। সমস্তটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে বোঁদেগুলো ঢেলে দিলাম। বেশ 2-1 বার বলক এসে গেলে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো। যতক্ষণ ধরো ভিজবে, আস্তে আস্তে পুরো রসটাই বোঁদের মধ্যে টেনে নেবে। বাড়িতে বোঁদে করলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এই দেখো বোঁদেটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কত সুন্দর পুরো রসটা টেনে নিয়েছে দেখতে পাচ্ছ, আর কেমন ফুলে গেছে। তবে এখনও খানিকটা হবে, মানে যেটুকু রস রয়েছে সেটুকু নিয়েও টেনে নেবে, দিয়ে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে।
আজকে যেহেতু ডাল করে রাখাই ছিল, সেই কারণে রাত্রেবেলায় আজকে শুধু ভাত করেছি। আর ওই যে ডালের সাথে আলুর চিপস, ব্যাস সবাই মিলে আজকে ওই ডাল আর আলুর চিপস দিয়েই রাত্রে ভাত খেয়েছি। অসাধারণ হয়েছিল গো ডালটা, সত্যি নিজের রান্নার প্রশংসা নিজে করতে নেই, কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে। আর এখন রাত্রে খাওয়া দাওয়া সববার কমপ্লিট। আবারও আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কর্নেটো। এটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তোমাদের তো এর আগেই আমি বলেছি যে আমি কর্নেটো খেতে ভীষণ ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে ঘুম ভেঙেছে কাজের দিদির ফোনের আওয়াজে, ঠিক 6:30। তখন দিদি ফোন করে বলছে যে আজকে সে আসতে পারবে না, আজকে তার শরীরটা খারাপ। তবে এই দিদি এর মধ্যে একদিনও কামাই করেনি। আসতে হয়তো একটু লেট হয়েছিল, যেহেতু ট্রেন পথে আসে, কিন্তু কামাই এতদিনে হয়নি। তো আজকের দিনটা কামাইটা মেনে নেওয়াই যেতে পারে। তো প্রচুর বাসন রাখা ছিল, মানে ফোনটা রেখেই আমি আর একটা মুহূর্ত বিছানায় কাটাইনি, লাফ দিয়ে নিচে নেমে একদম কাজকর্ম শুরু করে দিয়েছি। কারণ প্রথম টেনশনটাই থাকে আমার ওই বাসন, এত বাসন মনে করো কাল থেকে জমে রয়েছে। এবার এই এত বাসনগুলো মাজবো এটা ভেবেই মানে টেনশানে আমার হাত পা ঠান্ডা হয়, জানো তো। এত বাসন যে এর আগে কোনো দিন মাজেনি তেমনটা কিন্তু নয়। আসলে এর আগে যতবার মেজে নিয়েছি তখন টুকটুক করে সারা দিনে বারে বারে, কিন্তু একবারে তো কোনো দিনও আমি জমাই না, এরকম ভয় লাগে বলে। তো এখন কিছু করার নেই, এখন ওই এক কলপার বাসন মেজে তারপর উঠতে হবে। তবে ঠাকুরের বাসনটা পরে মাজবো, কারণ এক সেট বাসন যেহেতু আমাদের রাখাই থাকে। আর যে বাসনটা পড়েছে সেই বাসনটা আমি ওই স্নান করে একটু চা খেয়ে নিয়ে তারপর একটু রয়ে শুয়ে মাজবো, কারণ বাবার পুজো করার মতন এক সেট বাসন যেহেতু রাখাই রয়েছে। গতকালের ভিডিওটা তো ছোট্ট হয়ে গিয়েছিল আর শেষও করতে পারিনি, সেই কারণে ভাবলাম একই সাথে 2 দিনের ভিডিও দিয়ে নিই। তো এখন স্নান করে তো ঘরে চলে এসেছি। এটুকাটা বাসন কোসন মেজে স্নান না করলে ভালো লাগে না, তাছাড়া প্রতিদিন সকালে স্নান তো আমি সেরেই নিই। আর এই তো এখন ঘরে এসে চাটাও বসিয়ে নিচ্ছি। বিস্কুটও দেখলাম কৌটোয় নেই, গতকাল বিকেলেই রেখেছি। তো যেটুকু ছিল সকালবেলায় তোমাদের দাদাভাইকে দিয়ে নিয়েছিলাম। তো তখন ওই ভোরবেলায় আর বিস্কুট ঢালতে ইচ্ছে করেনি, ভাবলাম ওই বেলায় যখন সকালবেলায় আমি চা করব তখন একেবারে বিস্কুটগুলো ঢেলে নেব। ওদিকে বাবানও ঘুম থেকে উঠে গেছে, বাবান ওদিকে ব্রাশ করছে, আর এদিকে আমি চা করছি আর ওর জন্য হরলিক্সটাও বানিয়ে রাখছি। আমার বাবানের একটা জিনিস ভালো, সেটা হলো ঘুম থেকে ওঠার জন্য কখনোই কিন্তু বায়না করে না। ছোটোর থেকেই, যখন ওর মর্নিং স্কুল ছিল তখন তো একেবারেই ছোট, 2.5 বছর মাত্র বয়স, যখন ওকে আমি স্কুলে ভর্তি করেছিলাম, তখনও ঠিক ওইভাবেই এত সুন্দরভাবে উঠে যেত ঘুম থেকে, তখনও কোনো দিনও সেরকম বায়নাও করতো না। আমাকে সময় দেবো, একটু চাটা খেলাম তো। তুমি পারবে না, তোমার চেয়ার উল্টে পড়ে যাবে, তোমার চেয়ার স্লিপ করে পড়ে যাবে। শোনো মা, অত যদি করতে হয় একটু টুলের ব্যবস্থা করতে বলো। ওরকম ভাবে করো না, বিপদ বাড়াবা। টুলে বসে করা যায়, চেয়ারে বসে বাসন মাজা যায়। আমার হয়েছে কি জানো তো, আমাকে সব ফেলে আগের কাজগুলো আগে করে ফেলতে হবে। না না, তাহলেই তোমাকে এগুলো তুমি এগুলো করবা। তুমি চেয়ারে বসে তুমি পারবা, তুমি উঁচু টুলে বসে পারবা, পারবা আবার না কেন, কিন্তু এই চেয়ারে বসে যে তুমি তো উল্টে পড়ে যাবা। হয়ে গিয়েছে আমার চা খাওয়া। অত ব্যস্ত হলে হয়, সময় দিতে হবে না। এই বাসনগুলো তো এখন লাগছে না, আমি যদি 8 ঘন্টা বাদেও মাজি তাহলে তো কোনো অসুবিধা নেই। তুমি করো, তোমাকে না করে নি করো, কিন্তু উঁচু টুল যদি হয় তুমি বসে করতে পারবা। এই যে চেয়ারটা যদি পেছনটা স্লিপ করে তুমি উল্টে পড়ো। আমার আজকের এই রূপটা দেখে তোমরা অনেকেই অবাক হলে, তাই না, যে প্রিয়াঙ্কার এই রূপটাও রয়েছে। কিন্তু বিশ্বাস করো, বাধ্য হয়ে আজকে আমি চিৎকার করেছি। আমি বরাবরই চাটা একটু বসে খাই, কাজকর্ম শেষে যখন 1 কাপ চা হাতে নিয়ে তোমাদের সামনেই বসে খাই। তোমরা দেখেছো যে চা কিন্তু আমি কখনো তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে খেতে পারি না, একটু সময় নিয়ে চা খাই। তো এদিকে চাটা খেতে একটু সময় লেগেছে, প্রায় এখন ঘড়িতে ওই 8:15 মতো বাজে। তো ওদিকে আমার শাশুড়ি মা ব্যস্ত হয়ে গেছেন বাসন মাজার জন্য, মানে ঠাকুরের বাসন মাজার জন্য। ওনাকে কিন্তু আমি বাসন মাজতে দিই না, আমিই মেজে নিই, কিন্তু তবুও
যেই দেখছেন আমার দেরি হয়েছে অমনি সঙ্গে সঙ্গে বাসনগুলো নিয়ে চেয়ার পেতে উনি নাকি বাসন মাজবেন। এবার তোমরা বলো, ওই যে জল জায়গা যেখানে, এই যে জায়গাটা, এখানে যদি চেয়ার পেতে উনি নিচু হয়ে একবার বাসন নেবেন, মাজবেন, আবার ধোবেন, বলো তো যদি চেয়ার এখান থেকে স্লিপ হয়ে যায় কি হবে? এরপর যদি সেই ভাঙা অংশ থেকে আবারও ভেঙে যায় তাহলে তাকে আমরা কি করে সুস্থ রাখতে পারবো? তখন তো মানে যেটুকুনি কাজ আমাদের এগোলো তার থেকেও বহু গুণ পিছিয়ে যাবে। আর যে মানুষটা এত রাশ রাশ বাসন মাজতে পারলো তার কাছে এই কটা ঠাকুরের বাসন কি খুব বেশি হয়ে যায়? তোমরাই বলো তো। আমার এইটুকু ক্লিপ দেখে অনেকেই হয়তো ভাববে ভীষণ মুখোরা, কিন্তু বিশ্বাস করো, যে মানুষগুলো বুঝতে চায় না যে আমাদেরকে দেখার কেউ নেই, এই দুটো মানুষের ওপরেই আমাদের নির্ভর করতে হবে, সেই মানুষগুলো যদি হাজার বোঝানো সত্ত্বেও এইরকম কাজগুলো করতে থাকে প্রতিনিয়ত, তাহলে কি বলবো? এরপরে অনেকে হয়তো বলবে যে উনি বসে থেকে উনিও বোর হচ্ছেন, উনিও কাজ করতে চান। বুঝতে পারছি, উনি যদি সত্যিই আমাকে হেল্প করতে চাইতেন তাহলে ওই চেয়ারটা নিয়ে বসতেন না, একটা জল চৌকি নিয়ে বসলেও উনি পারতেন, কারণ ডাক্তার বলেই দিয়েছেন যে একটু উঁচু টুলে উনি বসে কাজ করতে পারবেন। তাই বলে এমন নয় যে চেয়ারের হাইটের যে লম্বা টুলগুলো সেগুলো নয়, একটু উঁচু হয়ে বসার মতন যেমন টুলগুলো হয় ঠিক তেমনগুলো। ওই যে কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আসলে উনি যে কী চান আর কী করেন সেটাই মাঝে মধ্যে আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, অনেক মনের কথা বলে দিলাম। তো এইদিকে সকালে জলখাবারের ব্যবস্থাটাও করে নিচ্ছি। আর এই একটা বড় আলু কেমন পচে গেছে অর্ধেকটা, যাই হোক ওটাকে ফেলেই দেব। আর এদিকে পটল আর আলু দিয়ে একটু তরকারি করি, সকালের দিকটাতে একটু রুটির তরকারি। আজকে দুটো বালতিই বের করে নিয়েছি। কালকে রাত্রেবেলায় আমি আর জল ভরে রাখিনি বালতিগুলোয়, মানে ওই একটাতেই জল ছিল যেটুকু আর কি আমাদের সকালের অবধি, মানে সকালের রান্নাটুকুনি হয়ে যায় তেমনটুকুই জল রেখেছিলাম। তো এখন ওই বালতিগুলো সমস্ত বের করে নিয়ে ভালো করে মেজে কষে নিচ্ছি, দিয়ে তারপর দুটো বালতিতেই জল তুলে রেখে দেবো। ছোটো বালতিটাই বেশি ব্যবহার করা হয়, আর যখন ফুরিয়ে যায় তখন বড় বালতি থেকে ঢেলে নেওয়া হয়। আর তারপর রাত্রেবেলায় আবার দুটো বালতি একদম ভর্তি করে জল রেখে দিই। একটা খুশির খবর তোমাদেরকে শোনানোর আছে। এই খানিক আগেই যখন আমি সবজি বানাচ্ছিলাম তখনই সেই বোনটির কমেন্ট আসে, ইন্ডিয়ান ওম্যান্স প্রীতিস ডায়েরি। সে জানায় যে যে কমেন্টটি আমি পিন করেছিলাম সেটি তার ফোনে শো করছে। বোনটির ফোনে শো করছে মানে সকলের ফোনেই শো করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পিন করা কমেন্টটা আমার ফোনে শো করছে না। এখন আমি জানি না যে পিন করলে সেই কমেন্টটা নিজে হয়তো দেখা যায় না, নাকি ব্যাপারটা বিষয়টা সত্যিই আমি জানি না। আমার ফোনে কিন্তু ব্যাপারটা শো করছে না। আর বোনটির কমেন্ট পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি। আর আগে যে কমেন্টটি করেছিল সেটা তোমাদেরকে একবার আমি পড়ে শোনাতে চাই। তোমাকে খুব ভালো লাগে, বেশ মা দিদি, কি যে মনে হয় বুঝি না। তুমি যদি আমার নিজের কেউ হতে খুব খুশি হতাম। এমনই থেকো, ভদ্র, সভ্য, নম্র, যেগুলো একটা বউকে মানায় সেগুলো সবই আছে তোমার মধ্যে, আর দেখতেও খুব মিষ্টি। মায়া মায়া আদর্শ মুখটা হয়তো ঠিকঠাক এক্সপ্লেন করতে পারলাম না, ভাষা নেই আমার। ভীষণ ভালো লেগেছিল কমেন্টটা, তাই আজ একটু পড়লাম। আজকের আমার ওই ভিডিও ক্লিপটা দেখে আর কেউ হয়তো ভদ্র নম্র বলবে না। আমি চাইলে কিন্তু ওই ক্লিপটা নাও দিতে পারতাম, ওইখানে আমি ভয়েস ওভারও দিতে পারতাম, কিন্তু কোন পরিস্থিতিতে আমি এসে দাঁড়িয়েছি সেইটা তোমাদেরকে জানানোর দরকার ছিল। আরও একটা কমেন্ট পড়ে নিই, তুহি মজুমদার। আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, প্রতিদিন তোমার ভিডিওর অপেক্ষা করি, কিন্তু কোনো দিন কমেন্ট করা হয়নি, আজ ফার্স্ট টাইম কমেন্ট করলাম। তোমায় একটা কথা বলি, আমার নিজের সংসার খুব বেশি দিনের নয়, আমার একটা বেবিও আছে, কাজগুলো ঠিক করতে পারতাম না। তোমার কাজ দেখে প্রতিদিন নতুন কিছু শিখি। থ্যাংক ইউ, তুমি আমার অনুপ্রেরণা। জানি না কমেন্টটা পড়বে কি না, অনেক বড় হয়ে গেল কমেন্টটা, তুমি আমার দিদির মতো। ভালো লাগে যখন এই কমেন্টগুলো পাই না যে আমার থেকেও কেউ কিছু শিখছে, এই বিষয়টা সত্যিই ভীষণ ভালো লাগে। আরও অনেকেই কমেন্ট করেছো, তার মধ্যে আরও একজন রয়েছে রূপালী কর্মকার, নামটা নিতে বলেছিলে। যদি আজকে কারো কমেন্ট পড়তে মিস করে থাকি, আগামী দিন অপেক্ষা করো, নিশ্চয়ই কমেন্টটা পড়বো।
এদিকে বাবান আজকে আমার বেশ একটা উপকার করছে, সেটা হলো তোমাদের দাদাভাইয়ের আজকে পুজো রয়েছে। জল মানে আমাদের খাওয়ার যে জলটা সেটা তো কিনে আনতে হয়, তো আজকে ও আনতে পারবে না। আর গতকাল যে রাত্রেবেলা ওকে মনে করিয়ে দেব জলটা আনার কথা, সেটা ওরও মনে নেই আমারও মনে নেই। যথারীতি আজকে তো জল লাগবে, তাই বাবানকে ওর বাবা বলে গেছে যে 2টো ব্যাগে ওই 3টে করে বোতল নিয়ে যাতে গিয়ে জলটা নিয়ে আসে। তো ছেলে তো এখন ভালোই সাইকেল চালাতে পারে, আর মোটামুটি টুকটাক প্রয়োজনীয় জিনিস এখন বাবান দোকান থেকে মানে পাড়ারই দোকান থেকে এনে দিতে পারে। আর এই যে জলের ব্যাপারটা, এটাও কিন্তু আমাদের ওই পাড়ার মধ্যেই, তো সেই কারণেই আর কি বাবানকে সাহস করে পাঠালাম, দেখা যাক কতদূর সে আনতে পারে। তো এইদিকে আমি রুটি করে নিচ্ছি, আর ওদিকে ভাতের হাঁড়িতে একদম চাল ধুয়ে জল দিয়ে রেডি করে রেখেছি। চালটা ভিজে গেলে না ভাতটাও বেশ তাড়াতাড়ি হয়, আর বেশ কিন্তু সুন্দর ঝরঝরে ভাতটা হয়, সেই কারণে প্রতিদিনই আমি ওই ভিজিয়েই রেখে দিই। তো এদিকে বাবা মায়ের জন্যই শুধুমাত্র রুটি করছি, আর ওদিকে বাবান বলল যে আজকে ম্যাগি খাবে, তো বাবানের জন্য আজকে আর রুটি ভাত কিছুই করছি না। গতকাল যে এক আটি পাট শাক রেখে দিয়েছিলাম সেটা তো প্লাস্টিকে করে ফ্রিজে এমন সুন্দর করে রেখেছিলাম, আজকে দেখো পাতাগুলো কিন্তু বেশ টাটকা রয়েছে। আর পাট শাক মোটামুটি 2 দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়, কিন্তু কলমি শাকটা আমি দেখেছি যতই ফ্রিজে রাখা হোক না কেন, মানে পরের দিনকেই কেমন যেন হলুদ হয়ে যায়। মানে এক আটি থেকে একদম ডাঁটাতে তো বাদ চলেই যায়, আর ওই হলুদ পাতাও প্রায় বাদ চলে যায়, মানে একদম ওই শাক খাওয়াই যায় না। কিন্তু পাট শাকটা দেখলাম কিন্তু বেশ সুন্দর তরতাজা রয়েছে। আর এই যে আমার বাবান জল নিয়ে এসেছে, 2 দিকে ব্যাগে একদম 3টে বোতল নিয়েছে, তাতে করে বেশ ব্যালেন্সও হয়ে গেছে, সুন্দর নিয়ে এসছে। যাক, একটা দায়িত্ব তো পালন করতে শিখে গেছে। আজকে গরমটাও ভীষণ পড়েছে, আজকে রান্না একেবারে সিম্পল করছি। ওদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, আর এদিকে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম, আর ওই একইভাবে আলু সেদ্ধটা খুন্তিতে করে গেঁথে দিয়ে নিলাম। আর তোমরা না একটু সাবধানে কিন্তু এই কাজটা করো, কারণ খুন্তিতে গাঁথার সময় অনেক সময় হাতে কিন্তু খুন্তিতে লেগে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে আলুগুলো গেঁথো। আর এদিকটাতে পটল ভাজছি, তার সাথে এখানে শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে আলু সেদ্ধ মেখে রেখেছি। আর আমার বাবান আবার এই আলু সেদ্ধ মাখাটা একেবারেই পছন্দ করে না, আমারও ভালো লাগে একটু পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ যদি মাখি। তো এই যে এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে সেই তেলটা দিয়ে আলু সেদ্ধ বাবানের আর আমার মেখে রেখেছি। ডালটা ওখানে দেখো সেদ্ধ ডাল নামানো হয়ে গেছে, পাতি লেবু রয়েছে, দুপুরবেলায় পাতি লেবু দিয়ে আর এই ডাল দিয়ে দারুণ খাওয়া দাওয়া হবে। আর এখানে না পাট শাক করবো, মানে পাট শাকের ঝোল, যেটা আমি একটুখানি রসুন থেতো করে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে রান্না করি, খুব ভালো লাগে এই ঝোলটা। জানো তো, তোমরা কোনোদিন এইরকম ঝোল করে খেয়েছো? কমেন্টে জানিও তো। একটু পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, চেরা কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে দিয়ে নেব, দিয়ে সেটাও অল্প একটু নাড়াচাড়া করে মানে মোটামুটি একটু ভাজা ভাজা করে ওই পাট শাকগুলো যেগুলো আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ নুন হলুদ দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে অনেকখানি জল। যেহেতু বললাম পাট শাকের ঝোল, সেই কারণে জলটাও একটু বেশি দিতে হবে, বেশ ঝোল ঝোল মতো হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই ঝোল দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছুই লাগে না। পাট শাকটা খেতে তো বেশ লাগে, কিন্তু পাট শাক ওই বাছতে কিন্তু সময় লাগে, অন্যান্য শাকের মতন একেবারেই নয় যে ওই ডগা ভেঙে সুন্দর পাতা দেখে কচি পাতা দেখে ছিঁড়ে নেব, এমনটা কিন্তু নয়। এর আবার সুর শির সমস্ত বেছে ফেলতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর একটু না উচ্ছে আলু চচ্চড়িও করে নিয়েছিলাম, যেহেতু বাবা মা তো আর পাট শাক খাবে না। তো এইখানে দেখো উচ্ছে আলু চচ্চড়ি, তার সাথে মুসুরির ডাল আর পটল ভাজা দিয়ে বাবারটা দিয়ে নিয়েছি। আর মা যেহেতু আলু সেদ্ধ ছাড়া মায়ের চলে না, ডালের সাথে আলু সেদ্ধ দিতেই লাগে, তাই মায়ের জন্য আলু সেদ্ধ দিয়ে নিয়েছি। আর এই হলো পাট শাকের ঝোল। দেখতে কেমন লাগছে জানি না, তবে খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর, বেশ ভালো। আর দিদিকে ফোন করেছিলাম যে এখন কেমন আছে, আগামীকাল আসবে কি না, তো দিদি জানালো যে এখন শরীর ভালো আছে, আগামীকাল আসবে, বাসনগুলো রেখে দিতে বলেছে। তো যেটুকুনি বাসন টুকটাক মেজে নেওয়ার আমি মেজে নিয়েছি, বাকি বাসনগুলো সমস্ত রেখে দেওয়া হলো। সব কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। চলো ওনাদেরকে খেতে দিয়ে আসি। বাবানের আজকে দুপুর 3টে থেকে পড়া ছিল, 3টের সময় আমি দিয়ে এসেছিলাম, যেহেতু পরীক্ষা ছিল 1 ঘন্টার, তো তোমাদের দাদাভাই এসে ওকে আবার নিয়ে এসেছে। আর এখন বাজে ঘড়িতে ঠিক রাত 9:30,
ওদিকে তোমাদের দাদাভাই আজকে বলেছে জল দেওয়া ভাত খাবে, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য ওদিকে জল দেওয়া ভাত, আলু চচ্চড়ি করে দিয়েছিলাম। বাবার জন্য রুটি আলু চচ্চড়ি, মায়ের জন্য দুধ রুটি, আর বাবানের আর আমার জন্য একটু পরোটা আর তার সাথে ডিম ভুজিয়া। ব্যাস, এই হলো আজকের আমাদের রাত্রের ডিনার। সবাইকে খেতে দিয়ে নিয়ে এবার আমার পরোটাটাও ভেজে নিচ্ছি, আর বাবানের আবার অর্ডার হয়েছে একটা চিনির পরোটা, তো সেটাও করে নিলাম। তাহলে আজ এখানেই শেষ করছি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, গুড নাইট।